আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আমি সাইফুল আলিফ আজকের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো, আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ ইন্টারমিডিয়েট হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের যে হিসাব রক্ষণের অধ্যায়টা আছে এটা পড়বো। এটা খুবই সহজ এবং জাস্ট কয়েকটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা খুব দারুণ ভাবে 10 থেকে 20 মার্ক অ্যান্সার করে আসতে পারবো। তাহলে চলো আজকে আর আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমরা যদি প্রথমেই দেখি, আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হচ্ছে অবচয়। তো অবচয় তোমরা 9-10 শিখে আসছো বা দীর্ঘদিন ধরে আমরা অবচয়ের সাথে পরিচিত। তারপর আজকে একটু আমরা ডিটেইলসে বা আরেকটু কিভাবে ভালোভাবে অবচয়কে জানা যায় সেটা ট্রাই করি। চলো প্রথমে দেখো, অবচয় কাকে বলে। স্যার, অদৃশ্যমান সম্পদের ব্যবহার জনিত ক্ষতি। কোন দৃশ্যমান সম্পদ যখন আমরা ব্যবহার করি, দীর্ঘদিন ধরে ব্যবহার করি, ব্যবহার করার ফলে সময়ের সাথে সাথে এটার যে মূল্যটা কমে যায়, সেই মূল্য কমে যাওয়ার বিষয়টাকে আমরা কি বলি বলতো? অবচয় বলি। যেমন মনে করো, আমরা একটা বেঞ্চ কিনলাম 1000 টাকা দিয়ে, ঠিক আছে? এখন আমি এটা 1 মাস বা 1 বছর ব্যবহার করলাম। এরপর 1 বছর ব্যবহার করার পর তোমাকে যদি আমি বলি যে স্যার আমি বেঞ্চটা বিক্রি করে দেবো, তুমি কত টাকা দিবা আমাকে? তুমি আমাকে বলবো যে স্যার আমি 600 টাকা দিলাম। আচ্ছা, তুমি যদি আমাকে 600 টাকা দাও, এই যে 400 টাকা, আমি তোমাকে যদি এখন কোশ্চেন করি যে স্যার আমি তো কিনেছিলাম এটা 600 টাকা দিয়ে, দেন তুমি কেন আমাকে 400 টাকা দিচ্ছ? তুমি আমাকে কি বলবো বলো তো? যে স্যার আপনি তো 1 মাস ব্যবহার করেছেন বা 1 বছর ব্যবহার করেছেন। এই যে আমি একটা সময় ব্যবহার করার ফলে যে সম্পদের মূল্য কমে যাচ্ছে, এটাকেই বলা হয় অবচয়। আচ্ছা, তাহলে কি স্যার এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ডিফারেন্স, এটাই কি অবচয়? একেবারেই না, এটা অবচয় না। অবচয় নির্ণয় করার অনেকগুলো মেথড আছে, তাইলে চলো আমরা সেগুলি শিখবো। তার আগে, অবচয় শব্দের ইংরেজি হচ্ছে ডেপ্রিসিয়েশন। অবচয় শব্দের ইংরেজি কি বলতো? ডেপ্রিসিয়েশন। যেই শব্দটা আসছে একটা ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন শব্দটা হচ্ছে ডেপ্রিসিয়াম। ল্যাটিন শব্দ ডেপ্রিসিয়াম থেকে ডেপ্রিসিয়েশন শব্দের উৎপত্তি। এখন কথা হচ্ছে স্যার এই ডেপ্রিসিয়াম দ্বারা কি বুঝায় বা ডেপ্রিসিয়েশন কিভাবে উৎপত্তি হলো? দেখো, ডেপ্রিসিয়ামের আবার দুইটা অংশ। ডেপ্রিসিয়ামের কয়টা অংশ বলতো? দুইটা অংশ, এই যে প্রিসিয়াম আর একটা হচ্ছে গিয়ে স্যার এই যে দেখো ডি। তাহলে আমরা যদি দেখি ডেপ্রিসিয়াম, ডি শব্দের অর্থ কি? ডি শব্দের অর্থ হচ্ছে ডিক্লাইন বা ক্ষয়ে যাওয়া, কমে যাওয়া, হ্রাস পাওয়া, অর্থাৎ সময়ের সাথে সাথে কমে যাওয়া। আর প্রিসিয়াম মানে হচ্ছে গিয়ে মূল্য। তার মানে স্যার ডেপ্রিসিয়াম অর্থের ডেপ্রিসিয়াম মানে কি? মূল্য কমে যাওয়া, মূল্য কমে যাওয়া, মূল্য কমে যাওয়া। তাহলে ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে মূল্য কমে যাওয়া, অর্থাৎ কোনো কিছুর মূল্য কমে গেল। আচ্ছা, এরপর আসো স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে আইএএস 16তে স্থায়ী সম্পদের হিসাব নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদেরকে যদি বলে স্যার স্থায়ী সম্পদ নিয়ে আমরা আলোচনা করছি কোথায় বলতো? আমরা জানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে যে 41টা নীতিমালা আছে, সেই নীতিমালার মধ্যে একটা হচ্ছে 16 নম্বর নীতিমালা, যেখানে আমরা স্থায়ী সম্পদ নিয়ে আলোচনা করেছি। এবং স্থায়ী সম্পদের এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে তার মধ্যে কি আছে স্যার? এরূপ সম্পদের হিসাব ভুক্তিকরণের স্বীকৃতি, অর্থাৎ মেটা সম্পদ কিনলে, সম্পদ কেনার পর কি করতে হবে? সেটাকে স্বীকৃতি দিতে হবে যে স্যার এটা সম্পদ। তারপর হচ্ছে এর পুস্তক মূল্য নির্ণয়। পুস্তক মূল্যটা কি? আমরা জানি কোনো সম্পত্তির অর্জন মূল্য থেকে যদি আমরা এর বিগত সকল বছরের অবচয় তথা পুঞ্জীভূত অবচয়টাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে পুস্তক মূল্য। পুস্তক মূল্য নির্ণয় করতে হবে, অবচয় খরচ নির্ণয় করতে হবে, এবং এই রূপ সম্পদের সাথে সংশ্লিষ্ট ক্ষতি বা হানি, অর্থাৎ যে সম্পদের ক্ষতি হলো, মনে করো সম্পদের তুমি বিক্রয় জনিত ক্ষতি হতে পারে অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগ জনিত ক্ষতি হতে পারে, সেই ক্ষতিগুলিকে কি করতে হবে? দেখাতে হবে। তো এই হচ্ছে আমাদের অবচয়ের মোটামুটি ডিটেইলস। আশা করি তোমরা সবাই এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসো অবচয় কিভাবে নির্ধারণ করা হবে বা ধার্য করা হবে। অবচয় ধার্যের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা আজকে যে পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করব, প্রথমে আছে সরল রৈখিক পদ্ধতি। তাইলে চলো সরল রৈখিক পদ্ধতিটা আমরা একটু দেখি। সরল রৈখিক পদ্ধতির ভিতর কি কি আছে? অবচয় নির্ধারণের যে পদ্ধতিতে প্রতি বছর সমান পরিমাণ অর্থ অবচয় হিসেবে ধার্য করা হয় তাকে কি বলা হয়? সরল রৈখিক পদ্ধতি বলা হয়। দেখো, আমরা ম্যাথমেটিক্সে কিন্তু সরল রেখা পড়েছি। সরল রেখা কি স্যার? এরকম দুইটা রেখা থাকবে, যেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বত্র কি হবে? সমান দূরত্ব বজায় রেখে চলবে। আমরা এটা বলতে পারি যে স্যার দুইটা রেখা যখন সমান দূরত্ব বজায় রেখে চলে তাকে কি বলা হয়? সমান্তরাল রেখা বলা হয়। এই সমান্তরাল রেখা থেকেই মূলত সরল রেখার কনসেপ্ট আসছে, ঠিক আছে? তার মানে প্রত্যেক বছর, এটা হচ্ছে ধরো যদি আমরা ধরি প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছর, প্রত্যেক বছর আমার কি বলবো? অবচয়টা সিমিলার হবে, সমান হবে। আচ্ছা, চলো আমরা একটু এটার সাথে পরিচিত হওয়ার ট্রাই করি।
প্রথমেই আসো এইখানে আমাদের যেই কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে। অর্জন মূল্য কি? তাহলে দেখো অর্জন মূল্য যেটা বলতেছিলাম, অর্জন মূল্য হচ্ছে কোনো একটা সম্পত্তির ব্যবহার উপযোগীকরণ খরচ, অর্থাৎ ক্রয় থেকে শুরু করে ব্যবহার উপযোগী করতে গিয়ে আমার যত টাকা খরচ হচ্ছে পুরোটাকে আমরা কি বলবো বলতো? পুরোটাকে আমরা একসাথে বলবো হচ্ছে স্যার আমাদের সম্পত্তির অর্জন মূল্য। যেমন আমরা যদি বলি যে স্যার আমরা একটা ফ্যান কিনবো, আমরা একটা ফ্যান কিনলাম, চলো কত টাকা দিয়ে কিনলাম একটা ফ্যান? 3000 টাকা দিয়ে একটা ফ্যান কিনলাম। আচ্ছা, এবার কি এটার বাতাস খাওয়া যাবে? একেবারেই না। তোমাকে এটা কি করতে হবে? বাসায় বা প্রতিষ্ঠানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেটাকে বলবো পরিবহন। আচ্ছা, পরিবহন করলাম, মনে করো যে স্যার তুমি আরো এটা 500 টাকা দিয়ে পরিবহন করলা। আচ্ছা, এবার বাতাস খাওয়া যাবে? একেবারেই না স্যার। এবার বাতাস খাওয়ার জন্য তোমার এটা কি করতে হবে? সংস্থাপন করতে হবে, সিলিং এ লাগাইতে হবে। এটা হচ্ছে সংস্থাপন। ধরো তুমি সংস্থাপন করতে পারো না, তুমি একটা ইলেকট্রিশিয়ান নিয়ে আসছো, ইলেকট্রিশিয়ান এটা সংস্থাপন করে দিয়েছে, তাকে আরো 500 টাকা তোমার চার্জ করতে হয়েছে। তাইলে দেখো এই যে পরিবহন আর সংস্থাপন সংক্রান্ত যে খরচটা আছে টোটাল 4000 টাকা, এই টাকাটা কিন্তু আমার সম্পত্তি ব্যবহার উপযোগীকরণ খরচ হিসেবে বিবেচিত হবে। কারণ আমি যদি এই খরচটা না করি তাইলে কিন্তু স্যার আমি সম্পদটাকে ব্যবহার করতে পারতেছি না, রাইট? তো এটাকে আমরা বলতেছি ব্যবহার উপযোগীকরণ খরচ। এই পুরোটাকে আমরা বলবো তাহলে হচ্ছে স্যার সম্পত্তির অর্জন মূল্য। স্যার ভগ্নাবশেষ মূল্যটা কি? কোন একটা সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল শেষে যে মূল্যটা অবশিষ্ট থাকে, ধরো তুমি এই ফ্যানটার আনুমানিক আয়ুষ্কাল ধরলা স্যার 5 বছর, ঠিক আছে, যে 5 বছর তোমার এই ফ্যানটা সুবিধা দিবে। এখন আসো 5 বছর পরে কি এই 4000 টাকা পুরোটাই নিঃশেষ হয়ে যাবে? না, একেবারেই না। কিছু না কিছু টাকা অবশ্যই অবশিষ্ট থাকবে। এই যে অবশিষ্ট থাকবে সেটাকে আমরা কি বলবো বলতো? এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে সরল ভগ্নাবশেষ মূল্য। এটাকে কি বলবো বলতো? ভগ্নাবশেষ মূল্য বলবো, ঠিক আছে? আচ্ছা, গেল স্যার ভগ্নাবশেষ মূল্য গেল। এরপর আসো স্যার আনুমানিক আয়ুষ্কাল। এইটা হচ্ছে গিয়ে স্যার আমার সম্পদটা কতদিন পর্যন্ত আমাকে সুবিধা দিতে পারে সেটার একটা আর কি কনসেপ্ট নিয়ে আমরা এখানে আলোচনা করি। তো এই হচ্ছে কি আমাদের বেসিক আলোচনা। এরপরে স্যার চলো তাহলে আমরা এবার একটা ম্যাথ করি, ম্যাথ সলভ করার চেষ্টা করি। প্রথমে আসো এখানে দেখো কি বলছে, আমাদের একটা কোশ্চেন দেয়া আছে যে একটা যন্ত্রপাতির ক্রয় মূল্য 43,000 টাকা, ভগ্নাবশেষ হচ্ছে 3000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। তাহলে দেখো প্রথমে আছে, আমরা যেখান থেকে শুরু করবো নিচে থেকে শুরু করবো, বার্ষিক অবচয়ের হার। বার্ষিক অবচয়ের হার নির্ণয়ের সূত্র কি? 100 ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। যে কোনো সময় সরলরৈখিক পদ্ধতিতে মনে রাখবো, যদি 100 কে আমরা আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ করি তাহলে আমরা নির্দিষ্ট একটা সম্পদের ওই সম্পদের অবচয়ের হার, অর্থাৎ প্রত্যেক বছর শতকরা কত পার্সেন্ট অবচয় হয় সেটা পেয়ে যাবো। তাহলে চলো দেখি। আমাদের এখানে হচ্ছে 100 ভাগ করতে হবে হচ্ছে গিয়ে আয়ুষ্কাল দ্বারা। আয়ুষ্কাল কত? এই যে দেখো আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর। তাহলে চলো 5 বছর ক্যালকুলেশন করে ফেলি। এটা ক্যালকুলেশন কত হবে বলো তো? এটা ক্যালকুলেট করলে হবে হচ্ছে গিয়ে স্যার 20%, তাই তো? তাহলে হচ্ছে কি আমাদের এই সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল ধরে আমরা অবচয়ের হার ক্যালকুলেশন করে ফেলেছি কত বলতো? 20%। তাহলে স্যার অবচয়ের হারটা আই হোপ ক্লিয়ার। তারপরে চলো দেখি আমরা কি বলছে। আমাদের বার্ষিক অবচয় 2 নম্বরটা আমরা পরে দেখবো একটু, আগে আসলে বার্ষিক অবচয়টা একটু দেখি। বার্ষিক অবচয় কি বলছে স্যার? অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে, আনুমানিক আয়ুষ্কাল দ্বারা গুণ করতে হবে। তাহলে চলো আমরা এটা একটু ক্যালকুলেশন করি। আমরা যদি এটা লিখি, আমাদের এখানে অর্জন মূল্য কত বলতো? অর্জন মূল্য আছে হচ্ছে গিয়ে, দেখো এখানে শুধু ক্রয় মূল্য দেয়া আছে, আর কিছু দেয়া নেই, তাহলে এটাই অর্জন মূল্য 43,000 টাকা। নিয়ে আসো, 43,000 টাকা থেকে বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য আছে কত? এই যে 3000 টাকা আছে ভগ্নাবশেষ মূল্য, তাহলে মাইনাস হচ্ছে 3000 টাকা। এটাকে ভাগ করতে হবে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা। আনুমানিক আয়ুষ্কাল আছে আমার 5 বছর, তাহলে 5 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে? চলো উপরে হবে 40,000, নিচে হবে হচ্ছে 5। তাহলে 5 দিয়ে যদি ভাগ করো 5 40, তার মানে হচ্ছে কি স্যার আমার প্রত্যেক বছর অবচয় হবে 8% করে। প্রত্যেক বছর অবচয় হবে কত করে বলো তো? 8% করে অবচয় হবে। এইটা নির্ণয়ের স্যার আরেকটা সূত্র আছে। সেই সূত্রটা কি স্যার? আমরা জাস্ট আমাদের অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার, অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার। এই ক্ষেত্রে কি হবে দেখো, এই ক্ষেত্রে আমাদের অবচয়যোগ্য মূল্য বেসিক্যালি হচ্ছে যে এই জিনিসটা, অর্থাৎ আমাদের অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে। তাইলে আসলে অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমরা পাই স্যার 40,000 টাকা অবচয়যোগ্য মূল্য, ইনটু অবচয়ের হার কত টাকা আছে স্যার? অবচয়ের হার আমরা এই যে দেখো এখানে ক্যালকুলেশন করেছি, কত টাকা বলো তো? 20%। তাহলে স্যার এটার হচ্ছে 20% ক্যালকুলেশন করো, কত হবে বলো? এটার 20% করলে হবে হচ্ছে কি স্যার 8,000 টাকা। তো এই হচ্ছে কি আমাদের সরল রৈখিক পদ্ধতিতে অবচয়। আর আমাদের এইখানে যে সূত্রটা দেয়া আছে এটা আমাদের এমসিকিউর জন্য লাগবে। এখানে দেখো সূত্রটা কি বলছে আমাদেরকে, এখানে বলছে হচ্ছে গিয়ে
বার্ষিক অপচয় ডিভাইডেড বাই ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে চলো এটা একটু আমরা সলভ করার ট্রাই করি। এইটাকে যদি আমরা একটু এখানে দেখাই, দেখো আমাদের বার্ষিক অপচয় কত টাকা পেয়েছি আমরা, এই যে বার্ষিক অপচয় 8,000 টাকা পেয়েছি, ঠিক আছে। তাহলে নিয়ে আসো 8,000 টাকা, বার্ষিক অপচয় হচ্ছে 8,000 টাকা। আর ক্রয় মূল্য কত ছিল আমাদের, ক্রয় মূল্য ছিল হচ্ছে 43,000 টাকা। এখান থেকে মাইনাস করতে হবে ভগ্নাবশেষ মূল্য 3,000 টাকা, মাল্টিপ্লাই 100। তাহলে এটা চলো ক্যালকুলেশন করে ফেলি আমরা সবাই। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে কি হবে, ওকে তাহলে দেখো এটাকে ক্যালকুলেট করলে কিন্তু আমাদের এগেইন 20% চলে আসতেছে, যেটা কিন্তু আমাদের এই যে এই সূত্রের সাথে ম্যাচ করে গেছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের সরলরৈখিক পদ্ধতি। আই হোপ তোমরা সবাই এই জায়গাটা ক্লিয়ার। তোমরা অবশ্যই এই ব্যাপারগুলি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে এরপর তোমরা কোন ভিডিও চাও, বা এই চ্যাপ্টারে তোমাদের কার কোথায় কনফিউশন আছে, আমরা সেই কনফিউশন গুলি নিয়ে আরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।